নমস্কার, ওয়েলকাম টু মুশকিল আসান। আমি ডক্টর কেদার রঞ্জন ব্যানার্জি, কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট, ন্যাশনাল ইনস্টিটিউট অফ বিহেভিয়ারাল সায়েন্সেস। আজকের বিষয়টা বাচ্চাদের একটা কমন প্রবলেম নিয়ে। এটা শুরু হয় বাচ্চাদের মধ্যে, পরে ওটা অ্যাডোলেসেন্টে যায়, তারপর ওটা অ্যাডাল্টে যায়। আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ADHD, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার। এই ADHD থেকে 9 বছর অবধি আমরা ADHD ডায়াগনোসিস করি। 10 বছর থেকে 19 বছর তার যদি কিছু সিমটম রয়ে যায় সেটা আমরা কন্ডাক্ট ডিসঅর্ডার বলি। আর 20 বছরের পর থেকে যদি কিছু রেমনেন্স রয়ে যায় সেটাতে আমরা বলি অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার। আসুন আমরা শুরু করি ADHD নিয়ে। আচ্ছা, আপনারা যারা আজকে দেখছেন আমার এই প্রোগ্রাম, আমি গ্যারান্টি দিতে পারি তার 80% দর্শক কারুর না কারুর বাড়িতে এই ধরনের বাচ্চা দেখে থাকবেন। তার কারণ যদি পার্সেন্টেজ ওয়াইজ দেখেন, স্কুল গোয়িং চিলড্রেনদের মধ্যে এটা 3 to 7% থাকে। তো আমি যদি অ্যাভারেজ নিই 5%, তার মানে 100টা বাচ্চার মধ্যে 5টা বাচ্চার কিন্তু ADHD আছে। আর এদের রেশিওটা হচ্ছে, যদি 5টা ছেলের হয় তাহলে একটা মেয়ের হবে, 5:1। তার মানে স্ট্যাটিস্টিক্সটা কিন্তু ভয়াবহ। হ্যাঁ, আমরা বুঝতে পারি না। ইনফ্যাক্ট আমাদের কাছে ক্লায়েন্ট যখন আসে, মা বাবা বাচ্চাটিকে নিয়ে আসে এবং যখন বলে যে ডাক্তারবাবু দেরি হয়ে যায়নি তো? দেখুন, দেরি হয়ে গেলেও তো অসুবিধে নেই, কারণ পেছন ফিরে তো লাভ নেই। কারণ বাচ্চাটির ঠাকুরদাদা ঠাকুমা বলে এসেছে এতদিন, ও বড় হলে ঠিক হয়ে যাবে, ওর বাবাও এরকম ছিল। ব্যাপারটা কিন্তু তা নয়। ADHDটা কোন জায়গায় যেতে পারে সেটা আমাদের এপিসোড দেখলেই আপনি বুঝতে পারবেন। তো যেটা দাঁড়ালো সেটা হচ্ছে, স্কুল এজ গ্রোয়িং চিলড্রেনদের মধ্যে এটা 3 to 7% কেসে এটা পাওয়া যায়। এরপর হচ্ছে, কোন বয়স অবধি এটা ধরা পড়ে। মোটামুটি দেখা গেছে 7 বছর বয়স অবধি ADHD ডায়াগনোসিস করা সম্ভব হয়, যদি আপনি ফিচার্সগুলো জানেন। তার জন্যেই এই প্রোগ্রামটা, যাদের বাড়িতে ছেলেপিলে আছে তাদের পক্ষে এটা জানা খুব জরুরি। এবার আসুন, ADHDর ক্লাসিক্যাল ফিচার্স কি হয়। এদের 3টে ব্যাপার হয়। একটা হচ্ছে হাইপার অ্যাক্টিভিটি, দ্বিতীয় হচ্ছে ডিস্ট্র্যাক্টিবিলিটি, তৃতীয় হচ্ছে ইম্পালসিভিটি। আমি আবার বলছি, শুনুন। হাইপার অ্যাক্টিভিটি, ডিস্ট্র্যাক্টিবিলিটি, ইম্পালসিভিটি। আমি সব খুলে বলছি, বড় বড় নাম, ঘাবড়াবার কিছু নেই। আমরা আসলে বয়সটাকে আমরা তাহলে 3 ভাগে ভাগ করি, তাহলে অনেক বেটার হবে। একটা হচ্ছে 3 বছর বয়স থেকে 10 বছর, একটা হচ্ছে 11 বছর বয়স থেকে 19 বছর, আর একটা হচ্ছে 20 বছর বয়স থেকে অ্যান্ড আপ। 3 বছর থেকে 10 বছরের মধ্যে এই যে 3টে জিনিস বললাম, হাইপার অ্যাক্টিভিটি, ডিস্ট্র্যাক্টিবিলিটি, ইম্পালসিভিটি, এটা নিয়ে একটু আলোচনা করি। হাইপার অ্যাক্টিভিটিটা কি? এই 3 থেকে 10 বছরের মধ্যে কি কি দেখা যায়? এই বাচ্চাগুলো এক জায়গায় বসতে চায় না, এবং প্রথম কমপ্লেন আসে স্কুল থেকে। কারণ বাড়ির লোক ভাবে এটা নর্মাল, এটা একটু দুষ্টুমি করে বাচ্চাটা, এটা দুষ্টু বাচ্চা। ব্যাপারটা কিন্তু নর্মাল নয়। স্কুল থেকে যখনই কোনো বাড়িতে যদি রিপোর্ট আসে, গার্জেন কল হয় বাচ্চাটির এই ব্যবহারের জন্য, যে এক জায়গায় বসতে থাকতে পারে না, দয়া করে লুকোবার কিছু নেই, কাছাকাছি কোনো সাইকিয়াট্রিস্টের সঙ্গে যোগাযোগ করুন। এই বয়স মানে 3 থেকে 10 বছর বয়সের মধ্যে যদি ট্রিটমেন্টটা চালু করা যায়, prognosis is very good. Me being a psychiatrist,
আমরা এই ধরনের কেস ডিল করি, এবং আমি পার্সোনালি দেখেছি এই 3 থেকে 10 বছরের মধ্যে ADHD বাচ্চা যদি আমাদের কাছে আসে, আমাদের কিন্তু ট্রিটমেন্টটা অনেক সুবিধা হয়। তো আসুন, যে 3টে জিনিস বলছিলাম, হাইপার অ্যাক্টিভিটি, ডিস্ট্রাক্টিবিলিটি আর ইম্পালসিভিটি। এই 3 থেকে 10 বছরের মধ্যে হাইপার অ্যাক্টিভিটিটা কি হয়? এক জায়গায় ক্লাসে বসতে পারে না, ইনফ্যাক্ট বাড়িতেও বসতে পারে না। এই ফ্রিজ খুলে দিচ্ছে, এই সোফার মধ্যে ঝাঁপাচ্ছে, এই জানলার গ্রিল দিয়ে উঠে যাচ্ছে, এবং দে আর অলওয়েজ রেস্টলেস। বা দাদু ভাই শুয়ে আছে, চাদরটা টেনে দিল বা বালিশটা সরিয়ে দিল। এইগুলোকেই আমরা বলি হাইপার অ্যাক্টিভিটি, যেগুলো দাদু দিদিমা বা ঠাম্মা ঠাকুরদাদা এরা বলেন তোর বাবাও এরকম ছিল। ব্যাপারটা কিন্তু তা নয়। বাবা কিন্তু এখন বাবা হয়েছে, স্ত্রী এসেছে, বাচ্চা হয়েছে। কিন্তু এটার যে কি হবে আমি আসবো আপনার কাছে, কারণ আপনি যদি স্ট্যাটিস্টিক্স, আমি যখন এটা নিয়ে আলোচনা করব তখন বুঝতে পারবেন যে কি মারাত্মক এই ADHD রোগটা হতে পারে। তো প্রথমে যেটা হলো সেটা হচ্ছে হাইপার অ্যাক্টিভিটি। তার মানে হাইপার অ্যাক্টিভিটি কি? এক জায়গায় বসতে পারে না, ক্লাসে বলুন বা বাড়িতে বলুন, এই ধর, এই দেখ, এই হচ্ছে হাইপার অ্যাক্টিভিটি। এরপর হচ্ছে ডিস্ট্রাকশন। তার মানে প্রথমে হাইপার অ্যাক্টিভিটি, তারপর ডিস্ট্রাকশন, তারপর হচ্ছে ইম্পালসিভিটি। এই ডিস্ট্রাক্টিবিলিতে কি হয়? মেনলি যেটা হয় সেটা স্কুলে হয়, এবং একটা ছোট্ট ব্যাপার, ধরুন ক্লাস চলছে, সেই সময় একটা পাখি জানলাতে এসে বসলো, দৌড়ে গিয়ে পাখিটাকে তাড়াবে। তখন যে একটা ক্লাস চলছে এবং সেটা করতে নেই, সেটা ওর মাথায় থাকে না। বা ক্লাস থেকে হঠাৎ দৌড়ে পালিয়ে গেল, বা পাশের ছেলেটি বসে লিখছে, তার পেনটা কেড়ে নিল, ডিস্ট্র্যাক্ট করলো। অতএব হাইপার অ্যাক্টিভিটি বুঝলাম, ডিস্ট্রাক্টিবিলিটি বুঝলাম, এরপর হচ্ছে ইম্পালসিভিটি মানে হচ্ছে দে আর ভেরি ইম্পালসিভ। মানে ধরুন ক্লাস টিচার একটা প্রশ্ন করলো, প্রশ্নটা পুরোটা না শুনেই উত্তর দিয়ে দিল, উত্তরটা ভুল দিল, কিন্তু ওকে আগে উত্তর দিতে হবে। বা ধরুন পাড়ায় ছেলেরা খেলছে, দৌড়ে গিয়ে বলটাতে একটা লাথি মেরে দিল বা উইকেটটা তুলে নিল। এইটা হচ্ছে ইম্পালসিভিটি। তার মানে 3 থেকে 10 বছরের মধ্যে 3টে জিনিস যেটা পেলাম আমরা, হাইপার অ্যাক্টিভিটি, ডিস্ট্রাক্টিবিলিটি, ইম্পালসিভিটি। এইবার আসুন 10 থেকে 19 বছর, এটা যেটা আলোচনা করলাম 3 থেকে 10 বছর। এবার 10 থেকে 19 বছর দেখা যায় ADHD বাচ্চাদের, যাদের ডায়াগনোসিস হয়েছে 3 থেকে 10 বছরের মধ্যে ADHD, তাদের এই 10 থেকে 19 বছরে তাদের অনেকটা সিমটম কমে যায়। ইনফ্যাক্ট 1/3 ফুল রিমিশন হয়। মানে 30 থেকে 35টি বাচ্চার 100 জনের মধ্যে রোগটা কমে যায়। কিন্তু যেই 2/3 যে কেসগুলো বাকি থাকে, যাদের কমে না, তাদের মধ্যেও ওই 3টে জিনিস থাকে। কি কি? হাইপার অ্যাক্টিভিটি, ডিস্ট্রাক্টিবিলিটি আর ইম্পালসিভিটি। এই 10 থেকে 19 বছরের বাচ্চাদের মধ্যে হাইপার অ্যাক্টিভিটিটা কি হয়? ইমপেশেন্স। ওদের পেশেন্সের অভাব হয় এবং সবসময় ফিজিটি হয়। মানে এই পকেটে হাত দিল, বা এই পায়ে হাতটা একটু ঘষে নিল, বা সামনে একটা পেন রাখা আছে, পেনটা নিয়ে একটু স্ক্রিবল করে দিল। এই জিনিসগুলো দেখা যায়, রয়ে যায় ফ্রম 3 থেকে 10 বছরের পর। 10 থেকে 19-এর মধ্যে এটা পাওয়া যায়। তার মানে হাইপার অ্যাক্টিভিটিতে কি পাওয়া যায়? ইমপেশেন্স পাওয়া যায় এবং ফিজিটি হয় ওরা। এরপর হচ্ছে ডিস্ট্রাক্টিবিলিটি। যে কারণগুলো আগে ছিল, আগের গ্রুপটাতে, যে অল্পতেই ওদের অ্যাটেনশনটা ডিস্ট্র্যাক্ট হয়, এইটার জন্য ওদের একাডেমিক প্রোগ্রেস কমে যায়, একাডেমিক ডিক্লাইন করে, এবং এই সময় ওদের ফেলিয়ার রেট অনেক বেশি। আপনি খেয়াল করে দেখবেন
10 থেকে 19 বছর বয়স মানে অ্যাডোলেসেন্সে ADHD বাচ্চাদের ফেলিয়ার রেট অনেক হয়, এবং তখন মা বাবার টনক নড়ে, তখন আমাদের কাছে নিয়ে আসে। কিন্তু এই প্রবলেমগুলো আগেও ছিল, 3 থেকে 10 বছরের মধ্যেও ছিল। সেই সময় যদি আনতো তাহলে আমাদের অনেক সহজ হতো ট্রিটমেন্ট করা, কিন্তু তাও 10 থেকে 19 বছরেও আমাদের অসুবিধা হয় না, কিন্তু সময়টা একটু বেশি লাগে। তাহলে 10 থেকে 19 বছরের মধ্যে হাইপার অ্যাক্টিভিটি বললাম, ডিস্ট্রাক্টিভিটি বললাম, এরপর হচ্ছে ইম্পালসিভিটি। ইম্পালসিভিটির জন্য এই 10 থেকে 19 বছরের বাচ্চাদের কি হয়? 3 থেকে 10 বছরে কি ছিল ইম্পালসিভিটি? দুরুম দারাম প্রশ্নের উত্তর করে দিত। এখানে যেটা হয় 10 থেকে 19 বছরে ইম্পালসিভিটিতে এদের যারা ল তৈরি করে তাদের সঙ্গে ঝামেলা হয়। বোঝাতে পারছি? স্কুলে ধরুন টিচারের মুখে মুখে তর্ক করে দিল, প্রিন্সিপালের মুখে মুখে তর্ক করে দিল, বা বাড়িতেও তাই, মা বাবার মুখে মুখে তর্ক করছে, দাদু দিদিমার সঙ্গে তর্ক করছে, ভাই বোনের সঙ্গে তর্ক করছে, কোনো কথা শুনতে চাইছে না, তার আগেই ব্ল্যাট আউট করছে। এটা হচ্ছে ইম্পালসিভিটি। তার মানে দেখুন 3 থেকে 10 বছরের মধ্যেও ছিল ইম্পালসিভিটি, ডিস্ট্রাক্টিবিলিটি, হাইপার অ্যাক্টিভিটি। 10 থেকে 19-এর মধ্যেও ওই 3টে জিনিসই আছে, ইম্পালসিভিটি, ডিস্ট্রাক্টিবিলিটি, হাইপার অ্যাক্টিভিটি, কিন্তু সিমটমটা একটু আলাদা হয়েছে। এরপর আসুন অ্যাডাল্টে। অ্যাডাল্ট মানে হচ্ছে 20-র ওপরে। হ্যাঁ, একটা ভালো জিনিস, 20-র ওপর যাদের ADHD তখনও ডায়াগনোসিস আছে, ধীরে ধীরে এদের রেমিশন রেটটা অনেক বেশি হয়। আমরা অ্যাডোলেসেন্সে দেখেছিলাম 1/3, এইবার দেখা যাচ্ছে 2/3 রেমিশন হয়। তার মানে সিমটমগুলো একদম মাইল্ড হয়ে যায়, কিন্তু তাও ওই 3টে জিনিস থাকে। কি কি 3টে জিনিস? হাইপার অ্যাক্টিভিটি, ডিস্ট্রাক্টিবিলিটি, ইম্পালসিভিটি। এখানে হাইপার অ্যাক্টিভিটিটা কি হয়? অনেকটা কমে যায়, কিন্তু ডিস্ট্রাক্টিবিলিটিটা রয়ে যায়। সেটা কিভাবে হয়? ওরা কনসেন্ট্রেট করতে পারে না, যে কারণে ওরা পড়াশোনা বেশি দূর এগোতে পারে না। আর এখানে ইম্পালসিভিটিটা কি হয়? দে বিকাম ইরিটেবল, অল্পতেই রেগে যায়। দে বিকাম ইমপেশেন্স, লাইনে দাঁড়াতে চায় না। এবং এই ফিচার্সগুলো কিন্তু অ্যাডাল্টহুডে হয়। তার মানে আমরা এটা 3টে ভাগে ভাগ করেছিলাম, একটা চাইল্ড 3 to 9, একটা অ্যাডোলেসেন্ট 10 to 19, আর এবার অ্যাডাল্ট 25 আপ। এবং এই 3টে গ্রুপেই কিন্তু দেখবেন হাইপার কাইনেসিস আছে, ডিস্ট্রাক্টিবিলিটি আছে, ইম্পালসিভিটি আছে। এইবার আসুন এর কোর্সটা কেমন। মানে একটা বাচ্চার আমরা ADHD ডায়াগনোসিস করলাম ধরুন 7 বছর বয়সে, সে 20 বছর বয়সের পর কি অবস্থায় দাঁড়াবে সেইটা আগে দেখি। মোটামুটি বলা হচ্ছে 2/3 পেশেন্ট রেমিশনে চলে যায়। মানে 100-র মধ্যে ধরুন 65 রেমিশনে যায়। রেমিশন মানে হচ্ছে ঠিকঠাক হয়ে যায়, কিন্তু বাকি 30% রয়ে যায় অ্যাডাল্টে। এবং তখন কমপ্লিকেশন কি হয়? একাডেমিক ফেলিয়ার হয়। বুঝতেই পাচ্ছেন, কারণ তারা ইম্পালসিভ ছিল, তারা ডিস্ট্রাক্টিভ ছিল, এবং তারা হাইপার কাইনেসিস ছিল। এক জায়গায় তো বসতোই না, বা এখনো বসে না। সে কারণে ওদের পড়াশোনা ভালো হয় না, এবং পড়াশোনা যেহেতু ভালো হয় না, ওদের মধ্যে একটা নেগেটিভ সেলফ ইমেজ তৈরি হয়, এবং এই নেগেটিভ সেলফ ইমেজের জন্য এরা কনফ্লিক্টে চলে যায় একদম অথরিটির সঙ্গে, এবং ওরা নিয়ম কানুন মানতে চায় না। এখানে একটা জিনিস আমি বলি, আমি প্রথমে যেটা দিয়ে শুরু করেছিলাম, ADHD, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার, সেখান থেকে যাবে কিন্তু কন্ডাক্ট ডিসঅর্ডার, সেখান থেকে যাবে অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার, এবং এই যে 30% রইল হাতে, এখান থেকে কিন্তু অ্যারাইজ করবে কন্ডাক্ট ডিসঅর্ডার, এবং কন্ডাক্ট ডিসঅর্ডার থেকে অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার। এবং ADHDর এটাই কিন্তু লক্ষণ, এবং যে কারণে আমরা ADHDটাকে
খুব একটা ভালো চোখে দেখি না। কারণ এডিএইচডি যদি সময় মতো ট্রিটমেন্ট না হয়, সেখান থেকে কিন্তু অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডারে দাঁড়াবে, এবং সেটা কিন্তু আমাদের কাম্য নয়। আমি কেন বলছি, কেন ভয় পাই আমরা, কেন এই অ্যাওয়ারনেসটা দরকার, কেন লোকের জানা দরকার? কারণ এমন কোনো বাড়ি নেই যে বাড়িতে বাচ্চা নেই। আমার বাচ্চা না থাকতে পারে, আমার ভাইয়ের বাচ্চা আছে, আমার বোনের বাচ্চা আছে। অতএব জেদা যদি আমরা ঠিকভাবে না দেখি, যদি এই প্রবলেমটাকে ঠিকভাবে আমরা হ্যান্ডেল না করতে পারি, আমাদের বাড়িতেও কিন্তু একটা অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি দাঁড়াতে পারে। আর এর মুশকিল হলো, এটা যতক্ষণ না আপনারা কোনো প্রফেশনাল হেল্প নিচ্ছেন, ততক্ষণ কিন্তু অসুবিধা হবে। আপনারা ডায়াগনোসিসটা জানতে পারবেন না, মনে হবে বড় হলে ঠিক হয়ে যাবে। কিন্তু সব বাচ্চার বড় হলে দুষ্টুমি কমে না। অনেক বাচ্চা এমনও হয় যাদের বড় হলে দুষ্টুমিটা বাড়ে, এবং সেই দুষ্টুমিটার দুষ্টুমির জায়গায় থাকে না, নোংরামির জায়গায় যায়। অতএব এডিএইচডি যদি কারোর বাড়িতে হয়, বা আপনারা এই সিমটম দেখে বুঝতে পারেন, দয়া করে একজন প্রফেশনাল হেল্প নিন। আমরা জেনারেলি কি করে থাকি, আমাদের কাছে যখন আসে, এটার কোনো ব্লাড টেস্ট হয় না। ইনফ্যাক্ট ব্লাড টেস্টে বুঝতে পারি না। আমরা প্রথমে যেটা করি, একটা সাইকোমেট্রি করি। কারণ সাইকোমেট্রি করতে হয় একটাই কারণে, দেখতে হয় যে এডিএইচডির মতো কিছু সিমটমস আছে অন্যান্য রোগেও। যেমন ধরুন, যে বাচ্চা মেন্টালি রিটার্ডেড, তাদের মধ্যেও কিন্তু এই ইম্পালসিভিটি, ডিস্ট্রাক্টেবিলিটি, হাইপার অ্যাক্টিভিটি পাওয়া যায়। অতএব এডিএইচডি ট্রিটমেন্ট আলাদা হবে, মেন্টাল রিটার্ডেশনের ট্রিটমেন্ট আলাদা হবে। অনেক সময় বাইপোলার এফেক্টিভ ডিসঅর্ডার বাচ্চাদের মধ্যে যখন হয়, সেটাও পাওয়া যায়, এবং এইগুলোই পাওয়া যায়। অতএব সাইকোমেট্রি করে ডায়াগনোসিসটাকে কনফার্ম করুন। ইফ ইট ইজ এ কেস অফ এডিএইচডি, বিওয়্যার। ওইটা কিন্তু অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডারে হতে দেবেন না। যদি দেখা যায় ওটা এডিএইচডি নয়, তখন ওর ট্রিটমেন্ট অন্য হবে। কিন্তু এডিএইচডিরও একটা কথা বলি, খুব ভালো ট্রিটমেন্ট হয়। হ্যাঁ, এবং এডিএইচডির মেডিসিন খুব ভালো কাজ করে। এখন অনেক ভালো ভালো ওষুধ বেরিয়ে গেছে। সেটা যদি 9 বছরের মধ্যে দেওয়া যায়, খুব ভালো কাজ করে। সেটা যদি 19 বছরের মধ্যে দেওয়া যায়, খুব ভালো কাজ করে। 20 বছরের পর আমাদের হাতের বাইরে চলে যায়। অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার কিন্তু পার্সোনালিটি ডিসঅর্ডার, এবং পার্সোনালিটি ডিসঅর্ডারের প্রগনোসিস, আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, ইজ ভেরি পুয়ার। অতএব রোগটা ছোট থাকতে থাকতেই, বয়সটা ছোট থাকতে থাকতে যদি আজকে ট্রিটমেন্টটা করা হয়, আমার মনে হয় এতটা খারাপ জায়গায় যাবে না। অতএব দর্শক, আজকে আপনারা যারা দেখছেন, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যে বাড়িতে বাচ্চা আছে, যদি পারেন এই এপিসোডটা একটু শেয়ার করুন। ওনারা যাতে 10 মিনিট 15 মিনিট একটু সময় দিয়ে শোনেন। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এডিএইচডি বাচ্চাদের নিয়ে, আমাদের জানান, আমাদের লিখে জানান, আমাদের মেল করতে পারেন, আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন। যদি ভালো লাগে শেয়ার করবেন। এবং আমার মনে হয় এই শেয়ার করাটার জন্যই আপনাদের বারবার বলছি, একটু শেয়ার করুন, একটু মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস বাড়ান। কারণ আমরা তো একটা বড় ফ্যামিলি। আমার বাড়িতে আজকে রুগী নেই, কালকে যে রুগী হবে না তার কিন্তু গ্যারেন্টি নেই। আর যার বাড়িতে আজকে রুগী নেই, তার মানে এই নয় যে তার বাড়িতে কালকে হবে না, কোনো গ্যারেন্টি নেই। আসুন না, সবাই মিলে হাত জোড় করি, সবাই মিলে আমরা হাত ধরে এগুই, এবং মেন্টাল হেলথ একটু অ্যাওয়ারনেস করি। আজকে এইটুকুই থাক, আবার ফিরে আসবো। নমস্কার।